এপিসোডের শুরুতে দেখানো হয় যুদ্ধের সিন। চারদিক থেকে গোলাবারুদ চলতে থাকে। কোজা একটি সোল্ডারকে বলে আমি নর্থ গেটের দিকে যাচ্ছি, কারণ রাজা ওই দিকেই আছে। এখানে বলে দেয় রেবেল আর্মি কিন্তু জানে না যে কোবরাকে আটকে রেখেছে বারোকওয়াক্স এবং ক্রোকোডাইল সবকিছু কন্ট্রোল করেছে। এরপর দেখানো হয় ভিভিকে। সেও নর্থ গেটে পৌঁছে গেছে। সে সোল্ডারদের বলে আমার বাবা কোথায়। সোল্ডাররা বলে তিনি নেই। ভিভি বলে তাহলে আমাকে চাকার কাছে নিয়ে চলো। এরপর সানজিকে দেখানো হয়। সেখানে সানজি আর মিস্টার টু এর মধ্যে তুমুল লড়াই চলতে থাকে। তারা একে অপরের উপর অ্যাটাক করছে, কিন্তু কেউ কাউকে হিট করতে পারছে না। এক সময় দুজনেই একে অপরের কিক খেয়ে পেছনে চলে আসে। তারা আবারও দাঁড়িয়ে যায়। মিস্টার টু তার সব ধরনের টেকনিক ইউজ করে, কিন্তু কোনো লাভ হয় না। সানজির ক্ষেত্রেও সেম। মনে করো যেন তারা ইকুয়ালি একে অপরকে টক্কর দিচ্ছে। কিছুক্ষণ পর আবারও তাদের পায়ের ক্লাশ হয় এবং দুজনেই পিছনে গিয়ে পড়ে। তারা একে অপরের প্রশংসা করতে করতে আবারও দাঁড়িয়ে যায়। মিস্টার টু বলে এখন সময় এসেছে আমার আসল পাওয়ার দেখানোর। আমি যখন তাকে দেখেছিলাম অবাক হয়ে গিয়েছিলাম। তার কাছে আছে পৃথিবীর সবচেয়ে আজব চোখ এবং আজব নাক। সে উৎসবের নকল করে, কিন্তু ঠিকমতো পরিবর্তন হয় না। সানজি তো দূরের কথা, সে নিজের চেহারা আয়নায় দেখে ডিপ্রেশনে চলে যায়। সানজি তার মুখে কিক মেরে বলে আমার সাথে মজা করা বন্ধ করো। মিস্টার টু বলে মস্টার নাকি তুমি, নিজের ক্রুমেটের উপর কে পা তুলে। সে উৎসবের রূপে চলে আসে, কিন্তু সানজি তবুও তাকে কিক মারে। সানজি বলে যতই নিজের রূপ পরিবর্তন করো না কেন, তুমি তো তুমিই থাকবে। শুধু চেহারা পরিবর্তন হলেই মানুষ বদলে যায় না, পরিবর্তন আসে ভিতর থেকে। মিস্টার টু বলে তুমি তো দেখছি সত্যিকারের পুরুষ। আমার হৃদয় গলে গেল তোমার কথা শুনে। সে নামিতে ট্রান্সফর্ম হয়ে কাঁদতে থাকে। নামিকে দেখে সানজির পারবি মোড অ্যাক্টিভেট হয়ে যায়। এটা মিস্টার টুও নোটিস করে, মানে সে সানজির উইকনেস খুঁজে পায়। এখন আর কি, ইচ্ছা মতো মিস্টার টু এর হাতে ধোলাই হবে। এরপর ভিভিকে দেখানো হয়। সে চাকার ওখানে পৌঁছে সবকিছু খুলে বলে। ভিভি বলে যে করি হোক আমাদেরকে এই লড়াই থামাতেই হবে। এদিকে মিস্টার টু নামের ফায়দা তুলে সানজিকে ধুলাই করতে থাকে। মিস্টার টু বলে এখানে তো অনেক গরম, মনে হয় কাপড় খুলতে হবে। সে তার গুপ্তধন দেখায়। সানজি তো এটা দেখে পাগল হয়ে যায়। এটার সদ্ব্যবহার করে মিস্টার টু তাকে জোরে কিক মারি। সানজি আবারও দাঁড়িয়ে যায়। মিস্টার টু দুইটা বুমেরাং ছুড়ে মারে। সানজি ডজ করে তাকে কিক মারতেই যাচ্ছিল, কিন্তু মিস্টার টু নামিতে ট্রান্সফর্ম হওয়াতে সে কিক মারতে পারে না। বুমেরাং দুটি এসে সানজিকে হিট করে। অপরদিকে ভিভিরা পুরো রাজপ্রাসাদ বোম মেরে উড়িয়ে দেওয়ার প্ল্যান বানাতে থাকে, কারণ এখন এটাই একমাত্র উপায় এই লড়াই থামানোর। চাকা বলে যদি ভালোই ভালো এই লড়াই থেমে যায় তাহলে আমি কথা দিচ্ছি অনেক বড় ব্যাঙ্কুয়েট পার্টির ব্যবস্থা করব। লুফির এই লড়াইয়ে পার্টিসিপেট করার কারণ হচ্ছে এটাই যে ভিভি থেকে ইচ্ছা মতো খাওয়াবে। এরপর উৎসবকে দেখানো হয়। সপার তার ট্রিটমেন্ট করতে থাকি, আর উৎসব ডেডপুলের মতো মরার অভিনয় করতে থাকি। উৎসব বলে আমি কত সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছি। সপার বলে মরে যেও না। উৎসব বলে তুমি যত মহান পাইরেটই হও না কেন, সবাইকে তো একদিন মরতেই হবে। শুনো সপার, আজ থেকে আমার সব সম্পদের মালিক তুমি। 15টা সোনার আর রূপার কয়েন আছে, সব তোমাকে দিয়ে দিলাম। একজন ভালো ডক্টর হিসেবে গড়ে উঠো। গুড বাই সপার। সপার খাবার বের করে বলে আমি যদি আগে জানতাম তাহলে এটার অর্ধেকটা অংশ তোমাকে দিয়েই দিতাম। উৎসব উঠে তার কাছ থেকে খাবার নিয়ে তাকে 5 মেরে দূরে পাঠিয়ে দেয়। এদিকে মেইন ফাইট তো ওয়েস্ট গেটে হতে চলেছে। জোরো কাউকেই খুঁজে পায় না, আর অপরদিকে নামি পালাতে থাকি। মিস্টার ওয়ান আর মিস ফিঙ্গার তাকে তাড়া করেছে। মিস্টার ওয়ান বলে অনেক হয়েছে। সে নামিকে প্রায় ধরতেই যাচ্ছিল। জোরো এসে তাকে আটকায়। সবাই তো ভেবেছিল সে শুধু হাত দিয়ে নামিকে ধরেছিল, কিন্তু না, সে সোজা অ্যাটাক করে দিয়েছিল। তার অ্যাটাকের কারণে সামনে থাকা বিল্ডিং 9 ভাগে ভাগ হয়ে যায়। মানে সময় মতো জোরো তার অ্যাটাক ব্লক না করলে নামের খেলা এখানেই শেষ হয়ে যেত। জোরো বলে তাহলে তুমিও একজন শর্টসম্যান। জোরো তাকে টেস্ট করার জন্য অ্যাটাক করে। মিস্টার ওয়ান তার হাত দিয়ে জোরোর অ্যাটাক আটকায়। তার হাতটি সদের মতো হয়ে গেছে। এখানে মিস্টার ওয়ানের ডেভিল ফুড সম্পর্কে বলি। তার ডেভিল ফুডের নাম আছে সুপার সুপার নমি বা স্ল্যাশ স্ল্যাশ ফুড। সে তার যে কোনো অঙ্গ শর্টের মতো ধারালো করতে পারে। মিস্টার ওয়ান বলে তাহলে তুমি হচ্ছে ওই শর্টসম্যান যে উইস্কি থেকে 100 জন বারোক্রক্সকে টেক ডাউন করেছিল। মিস ফিঙ্গার বলে আমি শুনেছি তুমি নাকি মিস্টার সেভেনকে মেরেছিলে এবং বারোক্রক্স জয়েন করতে মানা করেছিলে। আসলে এটা আছে ইস্ট ব্লু সাগার গল্প, যদিও এনিমেতে এই সিন কখনো দেখানো হয়নি, কিন্তু ওয়ান পিস লাইভ অ্যাকশন সিরিজে দেখানো হয়েছে। জোরো বলে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। এটা ওই লোকের ভুল ছিল, সে আমার শর্ত মানতে চায়নি, তাই তাকে মেরে ফেলেছিলাম। জোরো সত্য ছিল যে তাকে বারোক্রক্সের বস বানাতে হবে, এবং আমার মনে হয় জোরো যে তাদের বস হওয়ার যোগ্য এটা প্রুভ করার জন্য সে ক্রোকোডাইলের সাথে দেখা করার জন্য এত উত্তেজিত ছিল। যাই হোক, এখন এপিসোডে ফিরে আসি। তাদের কথার মাঝে নামি ওখান থেকে উধাও হয়ে গেছে। মিস ফিঙ্গার যায় নামিকে খুঁজতে, আর জোরো এবং মিস্টার ওয়ান লড়াইয়ের জন্য সামনাসামনি দাঁড়িয়ে যায়। এরপর সানজিকে দেখানো হয়। মিস্টার টু তাকে কিক মারার জন্য চারিদিকে ঘুরে মুভমেন্ট গেইন করতে থাকে। ঘুরতে ঘুরতে সে তার আসল রূপে ফিরে আসে। সানজি বলে এখন আমি তোমার উইকনেস খুঁজে পেয়েছি। সে কিক মেরে মিস্টার টুকে দূরে পাঠায়। সানজি বলে তুমি যখন নামি-চ্যানের রূপ নাও তখন কেনপো ইউজ করতে পারো না। কেনপো হচ্ছে মিস্টার টু এর কিক মারার টেকনিক। মিস্টার টু বলে আমি কিছুই শুনিনি, মানে তুমি আমার উইকনেস সম্পর্কেও জানতে পারোনি। সে এবার তার পায়ে স্পেশাল জুতা লাগায়।
এরপর অ্যাটাক করি। সানজি তো ডস করি, কিন্তু তার জুতো বুলেটের মতো বিল্ডিং এও গর্ত করি। সে আবারও অ্যাটাক করে। সানজি পা দিয়ে ব্লক করে, কিন্তু সে তার অপর পা দিয়ে কেনপো চালায়, ফলে সানজি দূরে গিয়ে পড়ে। মিস্টার টু উপরে জাম্প করে কেনপো মারে। সানজি তার অ্যাটাক ডস করে কিক মারতেই যাচ্ছিল, কিন্তু সে আবারও নামিতে ট্রান্সফর্ম হয়। সানজি বলে, তোমার মুখে ওটা কি লেগে আছে? মিস্টার টু ডান হাত দিয়ে তার মুখ টাচ করে, ফলে সে তার আসল রূপে চলে আসে এবং সানজির কিক লেগে যায়। সানজি পরপর কিক মারতেই থাকে। 3টে কিক খাওয়ার পর মিস্টার টু তার কিক ব্লক করে। তারা আবারও ইকুয়ালি ম্যাচ করতে থাকে। তাদের এটা লড়াই কম সার্কাস বেশি মনে হচ্ছে। দুজনেই কিক খেয়ে পেছনে চলে আসে। দুজনের অবস্থাই খারাপ হয়ে গেছে। তারা আবারও দাঁড়িয়ে যায়। এবার এই লড়াই যে শেষ করতেই হবে। দুজনেই তাদের সর্বোচ্চ শক্তি লাগায়, ফলে সানজি ঠিকমতো দাঁড়াতেও পারে না। সে মাটিতে পড়ে যায় আর মিস্টার টু ঘুরতে ঘুরতে দূরে গিয়ে পড়ে। সানজি আস্তে আস্তে দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। সে মিস্টার টু এর কাছে এসে বলে, তুমি এখনো মরনি? যদি তুমি নামিসানের চেহারায় ফিরে যাও তাহলে প্রাণে বাঁচবে। মিস্টার টু বলে, আমি হেরে গেছি, তাই আমাকে মেরে ফেলো। সানজি বলে, তুমি অনেক ভালো লড়াই করেছো, এটাই হচ্ছে মেইন কথা, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। সে হাত বাড়িয়ে মিস্টার টুকে তুলে। মিস্টার টু বলে, কতটা ভালো মানুষ। কিন্তু সানজি তাকে কিং মেরে আবারও শুইয়ে দেয়। এদিকে ভেবিরা পুরো প্রাসাদেই বোম লাগায়। সোল্ডাররা আগুন হাতে পারমিশনের অপেক্ষা করতে থাকে। ভেবি কিছুক্ষণ ভাবে, কারণ এটা হচ্ছে অনেক পুরাতন আমলের বিল্ডিং। আজ থেকে 4000 বছর আগে এটি তৈরি করা হয়েছিল। তার এবং তাদের পূর্বপুরুষদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এটির সাথে, কিন্তু তবুও সে পারমিশন দিয়ে দেয়। সোল্ডাররা রশিতে আগুন লাগাতেই যাচ্ছিল, তখনই জোরে বাতাস বওয়া শুরু হয়। তাদের হাতের আগুন নিভে যায় এবং তারা অনেক উপরে এসে নিচে পড়ে। ভেবি একজনের কাছে এসে চেক করে, কিন্তু লোকটি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ক্রোকোডাইল সেখানে চলে আসে। ক্রোকোডাইল বলে, এই বিল্ডিংটা আমার বাড়ি হতে চলেছে, আর তুমি এটাই ধ্বংস করতে চাচ্ছ? তার হাতে রয়েছে কোবরা। তার এই অবস্থা দেখে ভেবি শক হয় ঠিকই, কিন্তু সে আর কিই বা করতে পারে। ভেবি বলে, লুফি কোথায়? ক্রোকোডাইল বলে, তাকে একটু আগে মেরে আসলাম। বেচারা পাইরেট, যদি আমার কাছে নাক না গলাতো তাহলে হয়তো অনেকদিন বেঁচে থাকতে পারতো। এরপর নামিকে দেখানো হয়, সে একটি জায়গায় লুকিয়ে থাকে। এরপর দেখানো হয় কিছু সময় আগের সিন। নামি উৎসবকে বলে, আমার একটা ওয়েপন লাগবে। উৎসব বলে, তুমি আবার ওয়েপন দিয়ে কি করবে? লুফি আর সফা তাদের কনভারসেশনে ডিস্টার্ব করতে থাকে, তাই নামি তাদেরকে বাইরে বের করে দেয়। এরপর বলে, একমাত্র তুমি বিষয়টা বুঝতে পারবে। তারা সবাই অনেক পাওয়ারফুল, তারা একাই তাদের শত্রুদের সাথে লড়াই করতে পারে, কিন্তু তুমি আর আমি হচ্ছে সাধারণ মানুষ। যখন কোনো শত্রু আমাদের সামনে আসে তখন পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না আমাদের কাছে। আমি এইভাবে তাদের কাঁধের বোঝা হতে চাই না। তুমি তো অন্তত অনেক ধরনের ওয়েপন বানাও, কিন্তু আমি সেটাও পারি না। তুমি না বলেছিলে প্রাইড নিয়ে যুদ্ধ করতে, আমিও এমনটাই করতে চাই। তাই আমাকে এমন একটা ওয়েপন বানিয়ে দাও যাতে আমিও লড়াই করতে পারি। উৎসব বলে, আমরা তো খুব শীঘ্রই এরাবাস্তাতে পৌঁছাতে চলেছি, তাই সময় বেশি নেই। নামি নিরাশ হয়ে ওখান থেকে চলে যেতে থাকি। উৎসব বলে, সময় বেশি নেই তো কি হয়েছে? তুমি কি মনে করছো উৎসব সামা তৈরি করতে পারবে না? নামি খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। উৎসব বলে, এখন টাকা পয়সার বিষয়ে কথা বলি। সে উৎসবের কথা ইগনোর করে ওখান থেকে চলে যায়। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। নামি উৎসবের দেওয়া ওয়েপন দেখতে থাকি। তখন একটি স্পাইক দেয়াল ভেদ করে নামের কাঁধে লাগে। দেয়াল ভেঙে সেখানে মিস ডাবল ফিঙ্গার আসে। তার কাছে আছে স্পাইক স্পাইক ডেভিল ফুডের পাওয়ার। সে তার যেকোনো জায়গা থেকে স্পাইক বের করে এবং সেগুলো এতটাই শক্ত যে পাথরও ভেদ করতে পারে। নামি ওয়েপন নিয়ে দাঁড়িয়ে যায়। তার এই ইভেন্টের নাম আছে ক্লাইম্যাটেক, কারণ এটি কখনো ক্লাউড, কখনো রেইন, আর কখনো বা উইন্ড প্রডিউস করতে পারে, মানে পুরো ওয়েদারকেই ম্যানিপুলেট করতে পারে। নামি তার ফার্স্ট অ্যাটাক করে, কিন্তু সেখান থেকে কবুতর বের হয়। নামি ওয়েপন ফেলে দিয়ে ডিপ্রেশনে চলে যায়। নামি ভাবে মনে হয় প্রথমবার তাই এরকম হয়েছে। সে দাঁড়িয়ে নতুন একটা ক্লাউডি টেম্পো ইউজ করে, কিন্তু এবার ফুল বেরিয়ে আসে। মিস ফিঙ্গার বিরক্ত হয়ে তার উপর অ্যাটাক করে। নামিও কোনো রকমে ডস করে। মিস ফিঙ্গারের স্পাইক লেগে তার কাপড়ও ছিঁড়ে যায়। নামি বলে, ইনস্ট্রাকশনের হিসেবে আরো অনেক টেকনিক আছে, কিন্তু সে ক্লাইম্যাটেক মিস ফিঙ্গারের ওখানে ফেলে এসেছে। ফিঙ্গার নামের দিকে ক্লাইম্যাটেক পাস করে। নামি এবার ঠান্ডা টেম্পো ইউজ করে, কিন্তু একটা পাঞ্চিং হ্যান্ড বেরিয়ে আসে, যেটা ফিঙ্গারকে টাচও করতে পারে না। ফিঙ্গার আবারও অ্যাটাক করে। তার স্পাইক লেগে নামের গাল থেকে রক্ত বেরিয়ে আসে। নামি ওখান থেকে পালিয়ে কিছু ব্যারেলের পেছনে লুকিয়ে পড়ে। মিস ফিঙ্গার তার পুরো শরীরে স্পাইক বানিয়ে উপর থেকে অ্যাটাক করে। নামি ওখান থেকে দৌড় মারে। মানে নামি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে থাকি। মিস ফিঙ্গারও তার পিছু নেই। নামি একটি ঘরের পিছনে ঢুকে পড়ে। ফিঙ্গারও তার পিছু পিছু ঢুকে যায়। নামি তার চাদরটি ফিঙ্গারের চারদিকে ছুড়ে মারি, ফলে সে কিছু দেখতে পায় না। তাই স্পাইক সরিয়ে তাকে চাদর সরাতে হয়। এদিকে নামি একটি জায়গায় বসে উৎসবের ইনস্ট্রাকশন দেখতে থাকি। নামি এতক্ষণ যে টেকনিক ইউজ করেছিল সেগুলো পার্টিতে ইউজ করার জন্য উৎসব তৈরি করেছিল। আসল টেকনিক তো এটার পিছনে লেখা আছে। আসলে ক্লাইম্যাটের 3টা পার্টে বিভক্ত। এগুলোর বিভিন্ন কনফিগারেশনে আলাদা আলাদা এটা পারফর্ম করা যায়। নামি এবার কনফিডেন্সের সাথে দাঁড়িয়ে যায়। উৎসবের ইনস্ট্রাকশন অনুযায়ী সে প্রথমে হিট বল, ফুল বল এবং থান্ডার বল বের করে, কিন্তু এতে কিছুই হয় না। তাই নামি আবারও দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু মিস ফিঙ্গার তার পায়ে স্পাইক ঢুকিয়ে দেয়।
ফলে নামি নিচে পড়ে যায়। মিস ফিঙ্গার তাকে মারতেই যাচ্ছিল। নামি ভয়ে ক্লাইম্যাটাক সামনে ধরে। হঠাৎ করে মিস ফিঙ্গার দূরে গিয়ে পড়ে। এটা আছে সাইক্লোন টেম্পো। মিস ফিঙ্গার উঠে দেখে নামি সামনেই দাঁড়িয়ে আছে। সে নামির শরীরে অনেকগুলো স্পাইক ঢুকিয়ে দেয়, কিন্তু সেটা নামি ছিলই না। নামি তার পিছনেই দাঁড়িয়েছিল। নামি বলে, আমি কোল বল ইউজ করে বাতাসের ডেন্সিটি চেঞ্জ করে ফেলেছি, তাই টেম্পারেচার ডিফারেন্সের কারণে আমার মিরাজ তৈরি হয়। উসব বলেছিল আমরা তাদের মতো কখনোই শক্তিশালী হতে পারবো না, কিন্তু আমাদের ব্রেন ইউজ করে তাদের মতো ঠিকই লড়াই করতে পারবো। নামি বলে, যদি আমি সব টেকনিক বুঝতে পারি তাহলে এটা হবে আমার জন্য পারফেক্ট ওয়েপন। এরপর প্রাসাদের সিন দেখানো হয়। সেখানে কোবরার 2 কাঁধে পেরেক ঢুকিয়ে তাকে দেয়ালে আটকে রাখা হয়েছে। সোল্ডাররা ভেতরে আসার চেষ্টা চালাচ্ছে, কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়। তারা ঠেলাঠেলি করতে থাকে দরজা খোলার জন্য। দরজায় রবিনের হাত গজায়। সে এগিয়ে করে সবাইকে দরজা থেকে দূর করি। ক্রোকোডাইল বলে, তোমাদের বাপ বেডিকে বাঁচিয়ে রাখার একটাই কারণ আছে, সেটাকেই আমার এরাবাস্তা দখলের মেইন কারণ বলতে পারো। একবার আমি সেই বিষয়ে জানতে পারলে তোমাদের দুইজনকেও মেরে ফেলবো। সে কোবরার কাছে এসে বলে, প্লুটন কোথায়? কথাটা শুনে কোবরা ঘাবড়ে যায়। তার শরীর থেকে ঘাম বের হতে থাকে। কোবরা বলে, তুমি এই নাম কোথায় শুনেছো? এমনকি ভেবি পর্যন্ত প্লুটনের নাম প্রথম শুনছে। ক্রোকোডাইল বলে, আমি শুনেছিলাম যে কোন আইল্যান্ডকে ধ্বংস করার জন্য প্লুটনের একটি শটই যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক ওয়েপন, যেটা এনশিয়েন্ট টাইমে বিলং করত। সেটা এতটাই পাওয়ারফুল যে তাকে গডও বলা হতো। সেই ওয়েপন এরাবাস্তাতেই আছে। আমার শুরু থেকে একটাই গোল ছিল, একবার যদি আমি এই দেশের রাজা হয়ে যাই, তখন গভর্নমেন্টের চোখে ফাঁকি দিয়ে এখানে অনেক পাইরেটকে আশ্রয় দিতে পারবো। আস্তে আস্তে আমার দল ভারী হবে। একসময় এতটাই পাওয়ারফুল হয়ে যাবো যে ওয়ার্ল্ড গভর্নমেন্টও আমার কিছুই করতে পারবে না। কোবরা বলে, গভর্নমেন্ট কখনোই এটা অ্যালাউ করবে না। ক্রোকোডাইল বলে, এই জন্যই তো আমার প্লুটন দরকার। কোবরা বলে, আমি জানি না তুমি এই নাম কোথায় শুনেছো, কিন্তু আমি নিজেও জানি না প্লুটন কোথায় রয়েছে। এমনকি আমি এটাও সঠিকভাবে জানি না যে প্লুটন কখনো এক্সিস্টও করতো কিনা। ক্রোকোডাইল বলে, তোমার কথাটা অবিশ্বাস করেছি না। এদিকে কোবরা কুচিপেই হওয়ার কথা শুনে নিচে অনেক সোল্ডার জড়ো হয়। তারা চিল্লাপাল্লা করতে থাকে। ক্রোকোডাইল বলে, আমার ক্যালকুলেশনের হিসেবে 20 মিনিটের মধ্যে রেবেল আর্মি এখানে চলে আসবে। আসল খেলা তো তখন শুরু হবে। তারা আসার পর লড়াই করতে থাকবে, কিন্তু সেটা কোনো সারপ্রাইজ নয়। 4:30, মানে এখন থেকে 30 মিনিট পরে এই জায়গায় একটি ক্যানন ফায়ার করা হবে। এটা একটা স্পেশাল ক্যানন, যেটা 5 কিলোমিটার ডায়ামিটার কভার করতে পারে। এই রেঞ্জে যা কিছু থাকবে সব ধ্বংস হয়ে যাবে, সেটা রেবেল আর্মি হোক আর রয়্যাল সোল্ডারই হোক। তুমি তো এই লড়াই থামানোর জন্য প্রাণপণে চেষ্টা করেছিলে না ভিভি? এটাকেই বলে সহজ উপায়। বলতে পারো আমি তোমাকে সাহায্যই করছি। এরপর সে কোবরাকে বলে, এখন আমাকে এটা বলো যে পনিগিলিপ কোথায়? এরপর দেখানো হয় নামিকে। সে পালাতে থাকে আর মিস ফিঙ্গার তাকে ফলো করছে। আমি একটি জায়গায় বসে আবারও ইনস্ট্রাকশন দেখতে থাকি। উসব বলে, টর্নেডো টেম্পো হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল টেকনিক। যদি তোমার এনিমি কোনো মানুষ হয়ে থাকে তাহলে একটি হিটেই তুমি তাকে ধরাশায়ী করতে পারবে, কিন্তু যদি মিস করে ফেলো তাহলে ভেবে নাও তোমার খেলা শেষ। আমি একটি নতুন টেকনিক দেখি, কিন্তু এটা পারফর্ম করার জন্য বাতাসে আর্দ্রতার দরকার। তাই আমি প্রথমে ওয়াটার টেম্পো ইউজ করি, এরপর হিট বল আর কুল বল ইউজ করি। ততক্ষণে মিস ফিঙ্গার তাকে খুঁজে পাই। সেই স্পাইক তার হাতে পুশ করে মাসল বাড়িয়ে নেয়। এরপর অ্যাটাক করা শুরু করি। আমি তার অ্যাটাক থেকে বেশি হিট বল আর কোল বল ইউজ করতেই থাকি। কিছুক্ষণের মধ্যে আকাশে কালো মেঘ দেখা যায়। এদিকে নামি হুসুটকে নিচে পড়ি। মিস ফিঙ্গার তাকে মারার জন্য সামনে দাঁড়ায়। নামি এবার থান্ডার বল ইউজ করি, ফলে জোরদার একটি বজ্রপাতে ঝটকা লাগে মিস ফিঙ্গারকে। সে ফ্রিজ হয়ে যায়। এরপর উৎসব আর সফারকে দেখানো হয়। তারা আস্তে আস্তে প্রাসাদের দিকে যেতে থাকে। রাস্তায় তারা সানজির সাথে মিলে। সানজি উৎসবকে তার গগলস দেয়, যেটা মিস্টার টু নিয়ে গিয়েছিল। উৎসব তো এটা পেয়ে অনেক খুশি, কিন্তু গগলস তো ভেঙে গেছে। এদিকে মিস ফিঙ্গার ওই ঝটকা থেকেও বেঁচে যায়। সে নামের বুকে তার স্পাইক ঢুকিয়ে দেয়, কিন্তু সেটা নামের মিরাজ ছিল। পিছন থেকে নামি বেরিয়ে আসি। মিস ফিঙ্গার তার চুলগুলো স্পাইক বানিয়ে দৌড়ে আসি। নামি প্রথমে পা দিয়ে তাকে আটকায়, এতে নামের পায়ে স্পাইক ঢুকে যায়। এরপর সে ইউজ করে টর্নেডো টেম্পো। সেখান থেকে 2টা স্প্রিং লাগানো পাখি বেরিয়ে আসি। নামি তো নিরাশ হয়ে যায়। মিস ফিঙ্গার হাসতে থাকি, কিন্তু তার হাত এবং পায়ে স্প্রিং গুলো আটকে যায়। এরপর তাকে চারদিকে ঘুরেতে ঘুরেতে জোরে ছুড়ে মারি। ফোর্সের কারণে নামিও পিছনে চলে আসি। নামি উঠে দেখে সে 3টা ওয়াল ভেঙে দূরে পড়ে আছে। মানে এই লড়াইয়ের উইনার হচ্ছে নামি। এরপর দেখানো হয় জোরোকে। জোরো বলে, এখন আমার মনে পড়েছে তুমি ওয়েস্ট ব্লুর একজন ফেমাস শর্টসম্যান ছিলে, তো এখন কেন ক্রোকোডাইলের কুত্তা সেজে আছো? কোথায় গেল তোমার প্রাইড? মিস্টার ওয়ান বলে, এতে আমার কিছু যায় আসে না। জোরো বলে, আজ দেখতে পাবে প্রাইড কাকে বলে। জোরো তার মাথায় কাপড় বেঁধে নেয়। এরপর 3 শর্ট স্টাইল বুল নিডল টেকনিক ইউজ করি, কিন্তু এতে মিস্টার ওয়ানের কিছুই হয় না। জোরো বলে, তাহলে তোমার পুরো বডি স্টিল দিয়ে তৈরি? এর মানে তোমাকে হারাতে গেলে আমাকে স্টিল কাটতে হবে, আর আমি এখন এতটাও পাওয়ারফুল নই যে স্টিলকে কাটতে পারি। মিস্টার ওয়ান বলে, তুমি তো তাড়াতাড়ি নিজের লিমিট সম্পর্কে বুঝতে পেরেছো। জোরো বলে, আমি অনেকদিন থেকে লেভেল আপ করার চেষ্টা করছি। তোমাকে কাটতে পারলে আমি এমন শর্টসম্যান হয়ে যাবো যে স্টিল পর্যন্ত কাটতে পারি। মিস্টার ওয়ান বলে, যখন থেকে আমি ডেভিল ফুড খেয়েছি তখন থেকে আজ পর্যন্ত কেউ আমার গায়ে স্ক্র্যাচ পর্যন্ত লাগাতে পারেনি। জোরে বলে, ওসব পুরাতন কথা গল্পেই ভালো লাগে। মিস্টার ওয়ান বলে, অনেক বড় মুখ পেয়েছো তুমি। জোরে বলে, ধন্যবাদ। টাকলে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়।
জোরোর জন্য সবচেয়ে প্রবলেম হচ্ছে সে তার হাত পা সব অঙ্গেই শর্টস বানাতে পারে, তবুও জোরেই ডমিনেট করতে থাকি। জোরো সুযোগ বুঝে অনিগিরি ইউজ করি। এরপর টাইগার ড্রাপ, কিন্তু এতে মিস্টার ওয়ানের শরীরে সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত পড়ে না। এটা দেখে জোরো ঘাবড়ে যায়, কারণ দুটোই জোরোর সবচেয়ে পাওয়ারফুল টেকনিক ছিল। মিস্টার ওয়ানও অ্যাটাক করে, জোরো কোনো রকমে ব্লক করে, কিন্তু এতে তার পেছনে থাকা বিল্ডিং কেটে খান খান হয়ে যায়। ফিজিক্যাল স্ট্রেংথ তো মিস্টার ওয়ানের অনেক বেশি। সে জোরোকে ধাক্কা দিয়ে বিল্ডিং এর মাঝে ফেলে দেয়। বিল্ডিং এর ভাঙা অংশের মাঝে শুধু জোরোর হাত দেখা যায়, তার হাত থেকে রক্ত পড়তে থাকে। জোরো বলে, প্রত্যেকটা দিন আমি কঠিন থেকে কঠিনতর ট্রেনিং করেছি, কিন্তু কোথায় আমার ঘাটতি থেকে গেছি। এরপর দেখানো হয় জোরোর পাস্ট। জোরো তার মাস্টারকে প্রশ্ন করে যে এই দুনিয়া কি সত্যি এরকম শর্টসম্যান আছে যারা স্টিল পর্যন্ত কাটতে পারে? মাস্টার বলে, অবশ্যই আছে। এরপর সে জোরোকে বলে, ভালো করে দেখো। সে একটি কাগজ আকাশে উড়িয়ে দিয়ে শর্ট চালায়, কিন্তু কাগজটি সে কাটতে পারে না। সে বলে, এই পৃথিবীতে এমনও শর্টসম্যান আছে যারা কিছুই কাটতে পারে না, কিন্তু তারা সেম শট ইউজ করে স্টিল পর্যন্ত কাটতে পারে। একজন পাওয়ারফুল শর্টসম্যান সেটাই কাটতে পারে যেটা সে চায়, এবং সে সেটাই প্রোটেক্ট করে যেটা সে প্রোটেক্ট করতে চায়। যে শর্টসম্যানশিপ তার সংস্পর্শে থাকা লোককে কষ্ট দেয়, আমি সেটাকে শর্টসম্যানশিপ হিসেবে কনসিডার করি না। জোরো তো কিছুই বুঝতে পারে না। জোরো বলে, আমি এমন শর্টসম্যান হতে চাই যে সবকিছু কাটতে পারি। মাস্টার বলে, তুমি কি এতক্ষণ থেকে শুনেছিলে যে আমি কি বলছিলাম? বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কুইনে মারা যাওয়ার পরের ঘটনা। এরপর প্রেজেন্ট সিন দেখানো হয়। জোরো আজও সেই কথার মানে বুঝতে পারেনি। মিস্টার ওয়ান বলে, উঠো, পারলে আমাকে কেটে দেখাও। জোরো বলে, দুর্ভাগ্যবশত আমি তোমাকে আমার স্টিল কাটার টেকনিক দেখাতে পারবো না, কারণ আমি যখন এটা ইউজ করবো তখন সেটা দেখার জন্য তুমি বেঁচে থাকবে না। সে একটা বিল্ডিং এ হাতে তুলে নেয়, এরপর সেটা মিস্টার ওয়ানের উপর ছুরি মারি, কিন্তু মিস্টার ওয়ান সেগুলোকে টুকরো টুকরো করে ফেলে। জোরো সেই টুকরোর মধ্য থেকে অ্যাটাক করে। সে বারবার বিভিন্নভাবে অ্যাটাক করতেই থাকে, কিন্তু এতে মিস্টার ওয়ানের কিছুই হয় না। মিস্টার ওয়ান বলে, একটা কথা আমি বলে দেই, আমি কোনো শর্টসম্যান নই, আমি হচ্ছে একজন অ্যাসাসিন। সে তার হাতে চাকতির মতো বানিয়ে ঘোরাতে থাকে। তার এই টেকনিকের নাম হচ্ছে স্পাইরাল হলো। সে অ্যাটাক করে দেয়। জোর শর্টস দিয়ে তাকে আটকায়, কিন্তু মিস্টার ওয়ান তাকে ধাক্কা মেরে পেছনে সরায়। এরপর স্পাইরাল হলো তার পেটে চালায়। জোরো নিচে পড়ার আগেই সে প্রথমে স্পাইরাল পাঞ্চ চালায়, এরপর ট্রিপল স্ল্যাশ মারে। ফলে জোরো ডাউন হয়ে যায়, তার শরীর রক্তে ভিজে গেছে। সে আস্তে আস্তে শ্বাস নিতে থাকে। মিহকের ফ্ল্যাশব্যাক সে দেখতে পায়। জোরো কোনো মতন একটা পিলারে হেলান দিয়ে বসে পড়ে। মিস্টার ওয়ান বলে, তাহলে এখনো মরনি? সে আবারও স্ল্যাশ মারে, ফলে জোরোর তো কাট লাগেই, সাথে তার পিছনে থাকা পিলারটিও টুকরো টুকরো হয়ে যায়। উপরে থাকা ব্রিজটি ভেঙে নিচে পড়তে থাকে। মিস্টার ওয়ান মনে করে জোরো মরে গেছে, তাই সে ওখান থেকে চলে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে থেমে যায়, কারণ জোরো আবারও দাঁড়িয়ে গেছে। এটা দেখে মিস্টার ওয়ানও শক হয়ে যায়। সে বলে, এতগুলো আঘাতের পরও কোনো মানুষ কিভাবে সার্ভাইভ করতে পারে? তুমি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? জোরো একটা পাথর সরিয়ে ওয়াডো সিমন্সে বের করে আনি। জোরো ভাবে, যখন পাথরগুলো পড়ছিল তখন আমার এমনটা মনে হয়েছিল যে সেগুলো জীবিত। তাহলে এটাই কি রিদম? স্টোন রিদম। গাছপালা তাদের নিজস্ব রিদম রয়েছে, আর মাটির রয়েছে তাদের নিজস্ব রিদম। তাহলে কোনো কিছু কাটতে না পারা মানে কি রিদম বোঝায়? জোরো এবার মিস্টার ওয়ানের রিদমকেও ফিল করতে পারে। সে গাছের পাতায় তার শট চালায়, কিন্তু এতে পাতাগুলোতে কাট লাগে না। এরপর একটু দূরে থাকা পাথরের শট চালায়, সেটা দুই টুকরো হয়ে যায়। মানে জোরো এখন তার মাস্টারের কথা বুঝতে পেরেছি। একজন ট্রু শর্টসম্যান চাইলে যে কোনো কিছু কাটতে পারে, আবার সে যে কোনো কিছু নাও কাটতে পারে। মিস্টার ওয়ান অ্যাটাক করার জন্য আসতে থাকে। জোরো এবার ওয়ান শট স্টাইল লায়ন স্ট্রাইক ইউজ করে। তার অ্যাটাকে মিস্টার ওয়ানের পুরো বুক সিরিজ যায়। মিস্টার ওয়ান ভাবে এর মানে পুরো ফাইট ধরে সে আরো স্ট্রং হচ্ছিল। সে বলে, এরপর কি করবে? ডায়মন্ড কাটার প্ল্যান আছে নাকি? সে নিচে পড়ে যায়। এই লড়াইয়ের উইনার হয় জোরো। সে এখন এতটা পাওয়ারফুল শর্টসম্যান হয়ে গেছে যে স্টিল পর্যন্ত কাটতে পারে। এরপর প্রাসাদের সিন দেখানো হয়। সেখানে সাকা অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে। রবিনের প্রোটেকশন থাকা সত্ত্বেও 4জন সোল্ডার দরজা খুলে ভেতরে ঢুকে। এরা হচ্ছে রাজার এলাইট ফোর্স। এদেরকে একসাথে কিকিং ক্লফোর্স বলা হয়। তারা ড্রাগ নিয়ে তাদের পাওয়ার ম্যাক্সিমাইজ করে এসেছে। সাইড এফেক্ট হিসেবে তারা কয়েক মিনিটের মধ্যেই মারা যাবে। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে অ্যাটাক করে, কিন্তু ক্রোকোডাইলের কিছুই হয় না। সে আরো উঁচু একটি জায়গায় গিয়ে দাঁড়ায়। ক্রোকোডাইল বলে, মরা লোককে মেরে কি লাভ? আস্তে আস্তে কিকিং ক্লফেস নিজে নিজে টেক ডাউন হয়ে যায়। সাকা এবার তার ডেভিল ফুডের পাওয়ার দেখায়। তার কাছে যে ডেভিল ফুডের পাওয়ার আছে সেটার নাম আছে ইনু ইনু নামি মডেল জ্যাকাল। সে অ্যাটাক করে দেয়, কিন্তু এতেও ক্রোকোডাইলের কিছুই হয় না। এরপর সানজিদের দেখানো হয়। তারা প্রাসাদের দিকে আসতে থাকে। উসব কাঁদতে থাকে। সানজি বলে, কেন কাঁদছো? উসব বলে, তারা বলেছিল লুফি মারা গেছে। সানজি বলে, আর এটা তুমি এত সহজে বিশ্বাস করে নিলে? এদিকে সাকাকে ডাউন করে দিয়েছে ক্রোকোডাইল। তখনই সেখানে কোজার এন্ট্রি হয়। কোজা তো প্রথমে কিছুই বুঝতে পারে না। সে শুধু ভিভিকে বলে, এরাবাস্তার বৃষ্টি কে চুরি করেছিল? ভিভি বলে, ক্রোকোডাইল। ক্রোকোডাইল বলে, অনেক লেট করে ফেলেছো। 2 বছর থেকে তোমরা সবাই আমার হাতের ইশারায় নিচেই চলেছো। কোবরা বলে, এখনো সময় আছে, এখন তুমি এই লড়াই থামাতে পারো। সাকা বলে, এই জায়গা কিছুক্ষণের মধ্যেই ধামাকায় ধ্বংস হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করো।
ক্রোকোডাইল বলে এখনো বেঁচে আছো? সে তার হাতের রোগটি চাকার পেটে ঢুকিয়ে দেয়। কোজা ওখান থেকে পালাতে থাকে। ক্রোকোডাইল বলে তোমরা কি মনে করছো আমি হাত গুটিয়ে বসে থাকবো? সে নিচে ভেবির পেছনে আসে, কিন্তু চাকা এসে তাকে থামায়। চাকা বলে আমি হচ্ছি জ্যাকাল আর আবাস তার রক্ষাকারী দেবী। যদি আমি তাদেরকে রক্ষা না করি তাহলে কি করবি? যতক্ষণ পর্যন্ত শ্বাস চলবে ততক্ষণ আমি তোমাকে আটকিয়ে রাখবো। কোজা এই সময় ওখান থেকে পালিয়ে যায়। বাই দা ওয়ে, চাকা হচ্ছে ওই বান্দা যে কোজাকে লড়াই করা শিখিয়েছিল, মানে স্টুডেন্ট মাস্টার সম্পর্ক তাদের মধ্যে। এরপর যুদ্ধের অবস্থা দেখানো হয়। চারদিকে বিল্ডিং ভাঙাচুর অবস্থায় পড়ে রয়েছে, যেখানে সেখানে অস্ত্র পড়ে আছে। রেবেল আর্মি সোজা নর্থ গেটের দিকে চলছে। সেখানেই সব কাজ হতে চলেছে। ভেবে উপর থেকে সব সোলজারদেরকে সারেন্ডার করতে বলে। কোজাও নিচে এসে সেম কাজ করে। রেবেল আর্মি সেখানে এসে দেখে রয়্যাল সোল্ডার সাদা পতাকা টাঙ্গিয়ে রেখেছে, আর তাদের সামনে রয়েছে কোজা। কোজাকে দেখে রেবেল আর্মি থেমে যায়। কোজা বলে এখন লড়াই করে আর কোনো লাভ নেই। দুই পক্ষে একদম শান্ত হয়ে যায়। কিন্তু এটা ঝড় আসার পূর্ববর্তী নীরবতা। একটি 12 কোয়াক্সের লোক কোজার বুকে 3টা গুলি চালায়। এটা হচ্ছে আগুনে ঘি ঢালার মতো কাজ। পুরো রেবেল আর্মির সামনে তাদের লিডারকে শুট করা কি তারা মেনে নেবে? কখনোই না। তবুও কোজা তাদেরকে লড়াই করতে মানা করে, কিন্তু ক্রোকোডাইলের কালো ছায়া চারদিক ঢেকে যায়। ধুলোবালিতে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এই সময় 12 কোয়াক্স দুই পক্ষে গুলি চালাতে থাকে, যাতে উভয় পক্ষেরই মনে হয় প্রতিপক্ষ তাদের গুলি চালাচ্ছে। আবার শুরু হয়ে যায় যুদ্ধ। ভেবি শুধু উপর থেকে দেখতে থাকে। ক্রোকোডাইল চাকাকে ডাউন করে তার গলা চেপে ধরে। এরপর ভেবিকে ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে, কিন্তু আকাশে কিছু একটা দেখে তার হাসি থেমে যায়। কারণ পেলের পিঠে বসে লুফি এখান পর্যন্ত চলে এসেছে। লুফি ভেবিকে ক্যাচ করে নেয়। ভেবি বলে 15 মিনিটের মধ্যে এই জায়গা ধ্বংস হতে চলেছে, কিন্তু কেউ আমার কথা শুনছে না। সবকিছু আমার নাগালের বাইরে। লুফি বলে চিন্তা করতে হবে না, তোমার ডাক আমাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। এরপর জোরোকে দেখানো হয়। নামি তার পিঠে বসে তাকে খাটিয়ে নিচ্ছে। জোর বলে আমি তোমার থেকে বেশি আঘাত পেয়েছি। নাই বলে আমার পায়ে আঘাত লেগেছে, তাই আমি হাঁটতে পারবো না। এদিকে উসব, সানজি, সফার আর লাশেস সবাই লুফির ওখানে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে জোরো আর নামিও চলে আসে। নামি উসবের মাথায় মেরে বলে এরকম আজব যন্ত্র বানানোর কি দরকার ছিল? জোরো বলে এখন কি তোমার পায়ের আঘাত সেরে গেল? সানজি বলে বাস্টার্ড, নামি সেনে তো আঘাত পেলো কিভাবে? তাদেরকে দেখে ভেবে আবারও আশার আলো দেখতে পায়। লুফি বলে সরি গাইস, আমি একবার হেরে গিয়েছিলাম, কিন্তু এবার আর হারবো না।